প্রিয় শিক্ষার্থী, আজকের আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের গদ্য আমাদের লোকশিল্প লিখেছেন কামরুল হাসান। খাদ্যশস্যের পরে বাংলাদেশের মানুষের জীবনের সঙ্গে যে জিনিসটি অতি নিবিড়ভাবে জড়িয়ে আছে তা হলো এখানকার কুটির শিল্প। এক সময় ঘর গৃহস্থ লীলানিত্য ব্যবহারে প্রায় সব পণ্যই এদেশের গ্রামে কুটিরে তৈরি হতো। আজও অনেক কিছুই হয়, এগুলো কুটির শিল্পের মাধ্যমে তৈরি হলেও শিল্পগুণ বিচারে এ ধরনের সামগ্রী লোকশিল্পের মধ্যে গণ্য। আমাদের দেশে বিভিন্ন লোকশিল্পের কতগুলো এক সময় এমন উচ্চমানের ছিল যে আজও আমরা এসব জিনিসের কথা স্মরণ করে গর্ববোধ করি। প্রথমে বলতে হয় ঢাকায় মসলিনের কথা। ঢাকা শহরে অদূরে ডেমরা এলাকায় তাঁতিদের এই অমূল্য সৃষ্টি এককালে দুনিয়া জুড়ে তুলেছিল প্রবল আলোড়ন। ঢাকার মসলিন তৎকালীন মোগল বাদশাদের বিলাসের বস্তু ছিল। মসলিন কাপড় এত সূক্ষ্ম সুতা দিয়ে বোনা হতো যে ছোট একটি আংটির ভিতর দিয়ে অনায়াসে কয়েকশো গজ মসলিন কাপড় প্রবেশ করিয়ে দেওয়া সম্ভব ছিল। শুধু কারিগরি দক্ষতাই নয়, এই ধরনের কাপড় বুনবার জন্য শিল্পমন থাকাও প্রয়োজন। আজ সেই মসলিন নাই, তবে মসলিন যারা বুনত তাদের বংশধর যুগ যুগ ধরে এই শিল্প ধারা বহন করে আসছে বলে জামদানি শাড়ি আমরা আজ দেখতে পাই। বর্তমান যুগে জামদানি শাড়ি দেশ বিদেশের শুধু পরিচিতই নয়, গর্বের বস্তু। এমনি আরেকটি গ্রামের লোকশিল্প আজ লুপ্তপ্রায় হলেও কিছু কিছু নমুনা পাওয়া যায়। এটি হলো নকশিকাঁথা। এক সময় বাংলাদেশের গ্রামে গ্রামে নকশিকাঁথা তৈরির রেওয়াজ ছিল। একটি সাধারণ আকারে নকশিকাঁথা সেলাই করতে কমপক্ষে 6 মাস লাগতো। বর্ষাকালে যখন চারিদিকে পানি থই থই করে ঘর থেকে বাইরে বের হওয়া যায় না, এমন মৌসুমে ছিল নকশিকাঁথা সেলাইয়ের উপযুক্ত সময়। মেয়েরা সংসারের কাজ সাঙ্গ করে দুপুরের খাওয়া দাওয়া সেরে পাটি বিছিয়ে পানের বাটাটি পাশে নিয়ে পা মেলে বসতে এই বিচিত্র নকশা তোলা কাঁথা সেলাই করত। পড়শিরা সুযোগ পেলে আসতো গল্প করতে। আপন পরিবেশ থেকে মেয়েরা তাদের মনের মতো করে কাঁথা সেলাইয়ের অনুপ্রেরণা পেতেন। এমনি একটি কাঁথা সেলাই কত গল্প, কত হাসি, কত কান্নার মধ্যে দিয়ে শেষ হতো তা বলা যায় না। শুধু কতগুলো সূক্ষ্ম সেলাই আর রং বেরঙের নকশার জন্য নকশিকাঁথা বলা হয় না, বরং কাঁথার প্রতিটি সূচের খোলের মধ্যে লুকিয়ে আছে একটি পরিবারের কাহিনী, তাদের পরিবেশ, তাদের জীবন গাথা। আমাদের দেশের লোকশিল্পের বিভিন্ন রূপ ভিন্ন ভিন্ন অঞ্চলে প্রাধান্য পেয়েছে। তাঁত শিল্প বাংলাদেশের সব এলাকাতেই আছে, তবে ঢাকা, টাঙ্গাইল, শাহজাদপুর, কুমিল্লা, চট্টগ্রাম এলাকায় তাঁত শিল্পের মৌলিক বৈশিষ্ট্য দেখা যায়। জামদানি শাড়ির কথা আমরাও আলোচনা করেছি। নারায়ণগঞ্জ জেলায় নয়াপাড়া গ্রামে জামদানি কারিগরদের বসবাস। শতাব্দীকাল ধরে এই তাঁত শিল্প বিস্তার লাভ করেছে শীতলক্ষ্যা নদীর তীরবর্তী এলাকায়। বৈজ্ঞানিক বিশ্লেষণে দেখা যায় শীতলক্ষ্যা নদীর পানির বাষ্প থেকে যে আর্দ্রতার সৃষ্টি হয় তা জামদানি বোনার জন্য শুধু উপযুক্তই নয়, বরং এক অপরিহার্য বস্তু বলা চলে। ভৌগোলিক অবস্থান, আবহাওয়া পরিস্থিতির জন্য শুধু অতীতের তাঁতিদের তাঁত শিল্প নয়, বর্তমানে বড় বড় কাপড়ের কারখানাও শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে উঠেছে। কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম বস্তুত খাদি ও খদ্দরের সমাদর শুধু গ্রাম্য জীবনে নয়, শহরের আধুনিক সমাজের যথেষ্ট রয়েছে। খাদি কাপড়ের বিশেষত্ব হচ্ছে এর সবটাতেই হাতে প্রস্তুত। তুলা থেকে হাতে সুতা কাটা হয়। গ্রামবাসীরা অবসর সময় সুতা কাটে, এদের বলা হয় কাটুনি। গ্রামের বাড়ির আশেপাশে তুলার গাছ লাগানোর রীতি আছে। সেই গাছের তুলা দিয়ে সুতা কাটা ও হস্তচালিত তাতে এসব সুতার যে কাপড় প্রস্তুত করা হয় সেই কাপড়ই প্রকৃত খাদি বা খদ্দর। স্বদেশী আন্দোলনের যুগে বিদেশি কাপড় বর্জন করে দেশি কাপড় ব্যবহারের যে আদর্শ প্রবর্তিত হয়েছিল তারই সাফল্যের স্বাক্ষর এই খাদি। পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, বান্দরবান, রামগড় এলাকার চাকমা, কুকি ও মুরং মেয়েরা এবং সিলেটের
মাসিমপুর অঞ্চলের মণিপুরী মেয়েরা তাদের নিজেদের এই ও পুরুষদের পরিধেয় বস্তু বুনে থাকে। এই কাপড়গুলো সাধারণত মোটা ও টেকসই হয়। নকশা, রং ও বুনন কৌশল সবই তাদের নিজস্ব ঐতিহ্য অনুযায়ী হয়। বাংলাদেশের গ্রামে গ্রামে কাঁসা ও পিতলের বাসনপত্র একাকালে বেশ প্রচলিত ছিল। আজও শত শত গ্রাম্য কারিগর তৈরি করে বিচিত্র ধরনের তৈজসপত্র। গ্রামের মাটির ছাঁচ করে তার মধ্যে ঢেলে দেয় গলিত কাঁসা। ধীরে ধীরে গলিত ধাতু ঠান্ডা হয়ে আসে। তখন উপর থেকে মাটির ছাঁচটি ভেঙে ফেললেই ভেতর থেকে বেরিয়ে আসে বদনা, বাটি, গ্লাস, থালা ইত্যাদি। তারপরে এগুলো পালিশ করা হয়। এই ধরনের বাসনে নানা রকম ফুল পাতার নকশা বা ফরমাশকারীর নাম খোদাই করা থাকে। এমনি আজকাল অতি আধুনিক গৃহসজ্জার সামগ্রী হিসাবে তামা পিতলের করা থালা, ফুলদানি ব্যবহৃত হতে দেখা যায়। পোড়ামাটির কাজের ঐতিহ্যে এদেশের বহু যুগে মাটির কলস, হাঁড়ি, পাতিল, সানকি, ফুলদানি, দইয়ের ভার, রসের ঠিলা, সন্দেশ ও পিঠার ছাঁচ, টেপা পুতুল, হিন্দু সম্প্রদায়ের দুর্গা, সরস্বতী, লক্ষ্মী ইত্যাদি মূর্তি গড়বার কাজে বাংলাদেশের পালপাড়া ও কুমোরপাড়ার অধিবাসীরা সারা বছরই ব্যস্ত থাকেন। আধুনিক রুচির ফুলদানি, ছাইদানি, চায়ের সেট, কৌটা, বাক্স, ঘর সাজাবার নানা রকম শৌখিন সামগ্রী সব কিছুই মাটি দিয়ে তৈরি করা হচ্ছে। এছাড়া পুরাকালে মসজিদ বা মন্দির গায়ে যেসব নকশাদার ইট দেখা যায় তা এদেশের লোকশিল্পের এক অতুলনীয় নিদর্শন। প্রতীককর্মী মাটির টেপা পুতুলের মধ্যে শত শত বছর পূর্বে পাল বা কুমোরদের যে কারিগরি বিদ্যা এবং শিল্প মনের পরিচয় পাওয়া যায় তা অভাবনীয়। কাঠের কাজের খুব বেশি শিল্পগুণ আজকাল দেখা না গেলেও অতীতে কিছু কিছু নমুনা যা দেখতে পাওয়া যায় তা থেকে অনুমান করা যায় যে এদেশের এক সময় গৃহ নির্মাণ কাজের কারুকার্যের ভূষিত কাঠের ব্যবহার ছিল। বিশেষ করে পুরাতন খাট, পালং, খুঁটি, দরজা ইত্যাদি নমুনা আজও দেখা যায়। এই ধরনের কাজকে বলা হয় হাসিয়া। বরিশালের কাঠের নৌকার কাজও বেশ নিপুণতার দাবি রাখে। খুলনার মাদুর এবং সিলেটের শীতলপাটি সকলের কাছে পরিচিত। শীতকালে ব্যবহারে আরামদায়ক বলেই নয়, শীতলপাটি নকশা একটি মৌলিক বৈশিষ্ট্য পরিচয়। অতীতে শীতলপাটি বহু দক্ষ কারিগর ছিল। এই শিল্পীদের দিয়ে এককালে ঢাকার নবাব পরিবার হাতির দাঁতের শীতলপাটি তৈরি করেছিলেন। ঢাকায় জাদুঘরে তা সংরক্ষিত আছে। এটি আমাদের লোকশিল্পের এক অতুলনীয় নিদর্শন। আমাদের গ্রামে ঘরে ঘরে যে সিকা, হাত পাখা, ফুলপিঠা তৈরি করা হয় তা মোটেই অবহেলার জিনিস নয়। এদের বিচিত্র নকশা, রং এবং কারিগরি সৌন্দর্যের যে নিদর্শন চোখে পড়ে তা শুধু আমাদের অতি আপন বস্তুই নয়, সৌন্দর্যের দিক দিয়েও এদের স্থান বহু উচ্চে। সাধারণ সামগ্রী হলেও যারা এগুলো তৈরি করেন তাদের সৌন্দর্য প্রিয়তা প্রকাশ ঘটে এসব জিনিসের মধ্যে দিয়ে। সিকা গৃহস্থালী জিনিসপত্রের ঝুলিয়ে রাখার জন্য তৈরি, একথা সকলেই জানে। শুধু প্রয়োজন মেটালেই মন ভরে না বলে সৌন্দর্যপ্রিয় মানুষ নানা নকশা জুড়ে দিয়ে তাকেও একটি বিশেষ শিল্প বস্তুতে পরিণত করেছে। আমাদের দেশে বাঁশ অপুতুল নয়। বাঁশের নানা রকম ব্যবহার ছাড়া আমাদের চলতেই পারে না। ছোটখাটো সামান্য হাতিয়ারের সাহায্যে আমাদের কারিগররা বাঁশ দিয়ে আজকাল আধুনিক রুচি নানা ব্যবহারিক সামগ্রী তৈরি করেছে, যা শুধু আমাদের নিজেদের দেশে নয় বিদেশেও বহুল পরিমাণে ব্যবহৃত হচ্ছে। এছাড়া শোলা শিল্পের উৎকৃষ্ট সৃজনশীল নমুনাও দেখা যায় পুতুল, টোপর ইত্যাদির মধ্যে। কাপড়ের পুতুল তৈরি করা আমাদের দেশে মেয়েদের একটি সহজাত শিল্পগুণ। অনেকাংশে এইসব পুতুল প্রতীক ধর্মী। অবশ্য আজকাল
বাস্তবধর্মী কাপড়ের পুতুল তৈরি শুরু হয়েছে। এগুলো যেমন আমাদের দেশের ঐতিহ্য জীবনের প্রতিনিধিত্ব করে, তেমনি বিদেশে পয়সা উপার্জন করে। লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণের দায়িত্ব আমাদের সকলের। বাংলাদেশে বিভিন্ন শহরতলি এবং গ্রামের হাজার হাজার নারী পুরুষ আছে যারা কাজ করতে চায়, অথচ কাজের অভাবে দিন দিন দারিদ্র্যের শিকার হচ্ছে। সুপরিকল্পিত উপায়ে এবং সুরুচিপূর্ণ লোকশিল্প প্রস্তুতির দিকে মনোযোগ দিলে তাদের সমস্যা কিছুটা সমাধান হবে। আমাদের সকলের আজ আপন পরিবেশ এবং পরিস্থিতির দিক শুধু চোখ দিয়ে তাকালেই হবে না, হৃদয় দিয়েও তাকাতে হবে। লোকশিল্পের ভিতর দিয়ে হৃদয় মনের প্রকাশ হলে তা বিদেশিদের হৃদয়ে সাড়া জাগাবে। এভাবে দেশে দেশে হৃদয়ের সম্পর্কে গড়ে তোলার কাজেও আমাদের লোকশিল্প সাহায্য করতে পারে। এখানে আমরা কয়েকটি শব্দার্থ শিখব। এখানে আমরা কয়েকটি শব্দার্থ শিখব, যেমন নিবিড়, নিবিড় অর্থ ঘনিষ্ঠ, অপ্রতুল যথেষ্ট নয়, দক্ষতা, নিপুণতা, রেওয়াজ অর্থ রীতি, অনুপ্রেরণা অর্থ উৎসাহ, জীবন কথা, জীবনের কাহিনী, সম্প্রসারণ অর্থ প্রসারিত করা। এখন দেখো আমরা গল্পটা সংক্ষিপ্ত আকারে, যেমন পাঠ পরিস্থিতি। আমাদের লোকশিল্প প্রবন্ধটি আমাদের লোকশিল্প গ্রন্থ থেকে গৃহীত হয়েছে।
লেখক এই প্রবন্ধে বাংলাদেশের লোকশিল্প লোক ঐতিহ্য বর্ণনা দিয়েছেন। এই বর্ণনায় লোকশিল্পের প্রতি তার গভীর মহত্ববোধ পরিচয় রয়েছে। আমাদের নিত্য ব্যবহার্য অধিকাংশ জিনিসে কুটির শিল্পের উপর নির্ভরশীল। শিল্পগুণ বিচারে এ ধরনের শিল্পকে লোকশিল্পের মধ্যে গণ্য করা যেতে পারে। পূর্বে আমাদের দেশে এই সমস্ত লোকশিল্পের দ্রব্য তৈরি হতো, তার অনেকগুলোই অত্যন্ত উচ্চ মানের ছিল। ঢাকাই মসলিন তার অন্যতম। ঢাকাই মসলিন অধুনা বিলুপ্ত হলেও ঢাকাই জামদানি শাড়ি অনেকাংশে সে স্থান অধিকার করেছে। বর্তমানে জামদানি শাড়ি দেশ বিদেশে পরিচিত এবং আমাদের গর্বের বস্তু। নকশি কাঁথা আমাদের একটি গ্রামীণ লোকশিল্প। এই শিল্প আজ লুপ্তপ্রায় হলেও এর কিছু কিছু নমুনা পাওয়া যায়। আপন পরিবেশ থেকে মেয়েরা তাদের মনের মতো করে গাঁথা সেলাইয়ের অনুপ্রেরণা পেতেন। কাঁথার প্রতিটি সূচের ফোরের মধ্যে লুকিয়ে আছে এক একটি পরিবারের কাহিনী, তাদের পরিবেশ, তাদের জীবনগাথা। আমাদের দেশে কুমোরপাড়ার শিল্পীরা বিভিন্ন ধরনের তৈজসপত্র ছাড়াও পোড়ামাটি দিয়ে নানা প্রকার শৌখিন দ্রব্য তৈরি করে থাকে। নানা প্রকার পুতুল, মূর্তি ও আধুনিক রুচি, ফুলদানি, ছাইদানি, চায়ের সেট ইত্যাদি তারা গড়ে থাকে। খুলনায় মাদুর এবং সিলেটের শীতলপাত্রী সকলের কাছে পরিচিত। আমাদের দেশে এই যে লোকশিল্প, তার সংরক্ষণের দায়িত্ব আমাদের সকলের। লোকশিল্পের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরতে পারি। এখন আমরা আলোচনা করব কামরুল হাসান লেখক সম্পর্কে। কামরুল হাসান 1921 খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেন। একজন খ্যাতিমান শিল্প হিসাবে দেশ বিদেশে তিনি পরিচিতি লাভ করেন। তার আঁকা ছবিতে এদেশের লোকজ জীবনের নানা উপাদান আমাদের ঐতিহ্য সচেতন করে। লোকশিল্প সংরক্ষণ তার প্রচেষ্টা ছিল প্রশংসনীয়। কর্মজীবনে তিনি দীর্ঘকাল ঢাকা আর্ট ইনস্টিটিউট অধ্যাপনা করে নিয়োজিত ছিলেন। পরে তিনি বাংলাদেশের ক্ষুদ্র কুটির শিল্প ডিজাইন সেন্টারের প্রধানে নিযুক্ত হন। এ সময় তিনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকশিল্পের নানা উপকরণ সংগ্রহ করেন। ছবি আঁকার বিচিত্র কলাকৌশল এবং লোকশিল্পের নানা দিক সম্পর্কে তার লেখা পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। তার একটি বইয়ের নাম বাংলাদেশ শিল্প আন্দোলন ও আমার কথা। 1988 খ্রিস্টাব্দে কামরুল হাসান ঢাকায় মৃত্যুবরণ করেন। এখানে দেখো সৃজনশীল প্রশ্নে ক নম্বরে আসতে পারে কোন এলাকার মাদুর সকলের কাছে পরিচিত। খ নম্বরে আসতে পারে ঢাকায় মসলিনের কদর ছিল দুনিয়া জুড়ে বলতে কি বোঝানো হয়েছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।